আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবায় মাশুল বৃদ্ধির প্রভাব পড়বে পণ্য আমদানির ব্যয়, বাড়বে ভোগ্য পণ্যের দাম। এতে সাধারণ মানুষ চাপে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, পণ্য খালাসে জনবলের দক্ষতা বাড়ানো গেলে বাড়বে বন্দরের সেবা, তখন চাপ কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায়ীরা। অনুপ পিয়ালের রিপোর্ট। আমদানি করা ভোগ্যপণ্য আমদানি হয় কার্গো ভর্তি বাল্ক জাহাজে। সংশ্লিষ্টরা বলছেন, বন্দরের মাশুল বাড়ায় দাম বাড়বে খাদ্যপণ্যের, প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে। মাশুল বৃদ্ধির গ্যাজেট পর্যালোচনায় দেখা যায়, জাহাজের পাইলটিং চার্জ $357 থেকে বাড়িয়ে করা হয়েছে $800। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে যে ভোগ্যপণ্যগুলি আমদানি হবে সেখানে একটি বাড়তি খরচ যোগ হওয়ার সম্ভাবনা আছে। কনভেনশনাল কার্গো রিভার ডিউজ চার্জ আমদানি কার্গোর ক্ষেত্রে প্রতি টনে $0.433, ডোমেস্টিক কার্গোর ক্ষেত্রে প্রতি টনে $0.128 মাশুল নির্ধারণ করা হয়। এছাড়া আমদানি কার্গোতে গম ও চালের ক্ষেত্রে ব্যাগড কার্গোর ঘোষিত চার্জের সঙ্গে 30% অতিরিক্ত এবং শার্ট আউট কার্গোর ক্ষেত্রে টন প্রতি $0.982 নির্ধারণ করা হয়েছে। এই বাড়তি খরচটাকে এড করে ভোগ্যপণ্যগুলির মূল্য নির্ধারণ করবে। আলটিমেটলি ভোক্তা সাধারণকে এই বাড়তি খরচের বোঝা বহন করতে হবে। তবে সরকার এবং ব্যবসায়ীরা আলোচনার মধ্য দিয়ে মাশুলের কাঠামো গঠন করলে তার টেকসই বাণিজ্য ব্যবস্থা গড়তে সহযোগিতা করবে। বন্দরের এই হঠাৎ মাশুল বৃদ্ধিতে ব্যবসায়ীদের খরচ বাড়লেও কোনো নিশ্চয়তা নেই পণ্য খালাসের সময়সীমার, এমনটাই বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এই যে 41% বেড়ে গেল বন্দরের মাশুল, তো সেটার কারণে আসলে ব্যবসায়ীদের খরচ বাড়বে এবং একই সঙ্গে তো লিখিত কোনো প্রতিশ্রুতি নেই যে জাহাজ ফেরার পর থেকে আসলে বন্দর থেকে খালাস করা পর্যন্ত আসলে কতটুকু সময় লাগছে এবং এই সময়টা কতটুকু কমবে। বন্দরের পণ্য খালাসে অটোমেশনের গুরুত্ব তুলে ধরে দক্ষ জনবল নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। এই ফুল অটোমেশন এবং এই যে মেশিন ইনস্টলেশন, তারপরে যে পুরো যে যারা শ্রমিক রয়েছেন, যারা ম্যানেজমেন্টে থাকবেন, এই সবার ক্ষেত্রে এবং একই সঙ্গে যে হয়তো 6 মাস থেকে 1 বছর লেগে যেতে পারে এই পুরো ব্যবস্থাপনার আধুনিকায়ন করতে। অনুপ পিয়াল, ২১শে টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক সদিচ্ছার অভাবেই এখন পর্যন্ত সমুদ্র অর্থনীতির কার্যক্রম শুধু পরিকল্পনায় আটকে আছে, বাস্তবায়ন হয়নি, এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বন্দর কাউকে দেয়া হচ্ছে না উল্লেখ করে তিনি জানান, ব্যবস্থাপনায় অপারেটর নিয়োগ দেয়া হচ্ছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাজধানীর বিআইএসএস মিলনায়তনে নেভিগেটিং দ্য ব্লু ইকোনমি ওশান রিসোর্সেস ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ শিরোনামের সেমিনারে সুনীল অর্থনীতি, সম্ভাবনা, বাস্তবায়ন ও প্রতিবন্ধকতা উঠে আসে বিশেষজ্ঞদের গবেষণাপত্রে। Present challenges are the high cost of developing shipbuilding land, stiff competition, lack of technology and infrastructure, import of raw materials and lack of funding scheme. When the goal of integrated ocean management is to ensure the use of ocean resources in ways that preserve the health and resilience of marine ecosystem and improve the livelihoods and jobs, balance protection and production to achieve prosperity, we understand that there are multiple number of stakeholders. সেমিনারে বন্দর বিষয়ে এক প্রশ্নে নৌ পরিবহন উপদেষ্টা জানান, বন্দর কাউকে দেয়া হচ্ছে না। এই যে আমি প্রায় চিৎকার শুনতেছি, আরে পোর্ট দিয়ে দিল রে, পোর্ট দিয়ে দিল রে। পোর্ট দেয় কীভাবে? অপারেটর নিয়োগ করা হচ্ছে, তারা চালাবে। পোর্ট একটা পলিসি তৈরি করবে, সেই পলিসিতে পোর্ট দেখবে যে কাকে দিলে ভালো হয়, কাকে দিলে কি না হয়। প্লাস্টিক পলিথিনে নদী ও সাগরের পানি দূষণে মাছ বিলুপ্তির আশঙ্কার কথাও জানান তিনি। সরকার কিন্তু ব্যবসার জন্য ডিজাইন না। একটা সরকার হচ্ছে প্রোভাইডার, একটা সরকার হচ্ছে পলিসি মেকার, একটা সরকার হচ্ছে বিজনেসকে অ্যাডভান্স করার জন্য যা যা করা দরকার তাই করবে। গভর্নমেন্ট তো এখন ডিপ সিতে গিয়ে মাছ আহরণ করতে পারবে না, করে সেটা বিক্রি করতে পারবে না। শিপিং কর্পোরেশন একটা ব্রোকেন প্রতিষ্ঠান উল্লেখ করে সমুদ্র সম্পদ আহরণ করতে সামগ্রিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন উপদেষ্টা। আমাদের রাজনৈতিক উইল নাই। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। জনগণ রাষ্ট্রের অভিভাবক, তাদের সম্মতি ছাড়া কোনো উদ্যোগ বেশি দূর এগুতে পারে না বলে মনে করেন ডক্টর হোসেন জিল্লুর রহমান।
অন্যদিকে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তরুণ প্রজন্মের মধ্যে অস্থিরতা কাজ করছে, বিভিন্ন দাবিতে রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে। এই সংস্কৃতি থেকে বের হওয়া জরুরি। রাজধানীতে গবেষণা সংস্থা পিপিআরসির সেমিনারে এসব কথা বলেন তারা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হিসাব অনুসারে গেল এক দশক ধরেই দেশে বেকারের সংখ্যা 25 থেকে 27 লাখের মধ্যে। তবে এই সংখ্যার সত্যতা নিয়ে প্রায়শই প্রশ্ন তোলেন বিশ্লেষকরা। আবার পরিসংখ্যান ব্যুরোর তথ্যই বলছে এক দশকে দেশে ছদ্ম বেকারের সংখ্যা 96,40,000। এর মধ্যে 15 থেকে 25 বছর বয়সী তরুণ তরুণী প্রায় 41 লাখ। জব মার্কেটে গেলে বলছে অভিজ্ঞতা কই, তারপর অভিজ্ঞতার ক্ষেত্রে গেলে বলে শিক্ষা তো ঠিক নাই। যেহেতু সঠিক পথে পাচ্ছি না সুযোগ, তাহলে বেঠিক পথের সুযোগগুলোই হয়তো নিতে হবে। এমন বাস্তবতায় তরুণদের ভাবনা জানতে এবং আগামীর জন্য বিশাল এই জনগোষ্ঠীকে প্রস্তুতে ইউথ পার্সপেক্টিভ অন সোশ্যাল প্রসেস নামের 3 বছরের একটি প্রকল্প হাতে নিয়েছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি। প্রকল্পটির উদ্বোধনীতে তরুণরা তুলে ধরেন তাদের ভাবনা, উঠে আসে 2024-এর জুলাই পরবর্তী আবেগ আর বাস্তবতা। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম সেই এক্সপেকটেশন অনুযায়ী আসলে আমাদের রিয়েলিটি তৈরি হয়নি। চাই চাই খাই খাই পাই পাইয়ের একটা সংস্কৃতির মধ্য দিয়ে তরুণরা দেইয়ে যদি আসতে পারে, দিতে চাই, তাহলে পরিবর্তন সূচিত হবে। আমাদের এই সময়কার হয়তো কিছু ব্যর্থতাও আছে, যার জন্য আজকে আমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছি। অনুষ্ঠানে পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, তরুণদের মধ্যে উদ্বেগ আর উৎকণ্ঠাও বিরাজ করছে। জনগণই হচ্ছে কিন্তু সর্বশেষ গার্ডিয়ান, এবং সেই সর্বশেষ গার্ডিয়ানের সম্মতি ছাড়া আমরা একক কোনো উদ্যোগ, চাপিয়ে দেওয়া উদ্যোগ, এগুলো কিন্তু খুব বেশি দূর আগাবে না। জুলাই অভ্যুত্থানের পর ফের নানা দাবিতে অবরোধের সংস্কৃতি চালু হয়েছে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা বললেন, রাজনীতি ঘিরে সমাজে এক ধরনের অস্থিরতা চলছে। তরুণরা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তারা একটা কিছু করতে চায়, দেশের জন্য করতে চায়, কিন্তু ঠিক কীভাবে কি করবে সেটা বুঝে উঠতে পারছে না। প্রতিদিন সকালে উঠেই ভাবে আমি কি করব, আজকে কোন দাবিটা করব, কি করতে হবে আমার। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতেও তরুণদের পরামর্শ দেন পরিকল্পনা উপদেষ্টা। নিজেদের উদ্যোগে উদ্যোক্তা হওয়া। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 129 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 51,437 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 22 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 26,368 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 16 পয়েন্ট কমে অবস্থান করছে 4,423 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,013 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 2 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 357 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 84,639 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,309 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাবেক সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।